ঐক্যের বদলে কাদা ছোড়াছড়িতে লিপ্ত বড় রাজনৈতিক দলগুলো, অশনি সংকেত বলছে অন্যরা। মিরপুর ডিওএইচএসে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগ, সাবেক সেনা সদস্য সহ 4 জন আটক, পল্লবী থানায় মামলা। ফের চার্জ বাড়ছে 21 বেসরকারি আইসিডিতে, 13 খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা, বিরোধিতায় ব্যবহারকারীরা। 3,000 কোটি টাকা বরাদ্দের পরও নির্মাণ শেষ হয়নি বেড়ি বাঁধ, ভাঙনে নিঃস্ব লক্ষ্মীপুরের রামগতির হাজারো মানুষ। এখন হুমকির সম্মুখীন হয়ে বসে আছে, আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা তো নদীর গর্ভে সব চিত্তি বলে গেছি, আর দোয়ার আইলে সমানে বাইরে শুরু করে, এমনকি আমরা ভাত রান্নি পর্যন্ত খাইতে পারি না, পানি থাকে ঘরের দিকে। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখন চরম দ্বন্দ্বে লিপ্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কাদা ছোড়াছড়ি। এই অবস্থাকে অশনি সংকেত হিসেবে দেখছে অন্য দলগুলো। জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে কয়েক দফা। ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনও, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। অরাজনৈতিক ভাষায় 1 বছরের ব্যবধানে নির্বাচনী হিসাব নিকাশ মেলাতে গিয়ে মুখোমুখি অবস্থানে বড় দলগুলো, একে অপরের প্রতি ছুটছে আক্রমণাত্মক ভাষা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। এই একজন তথাকথিত পীর সাহেব, উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। বড় দলগুলো রাজনীতিতে এমন অসহিষ্ণুতাকে অশনি সংকেত বলছে অন্যান্য দলগুলো। বিএনপিও রাজপথে বলছে এনসিপি, জামাত, রাজাকার সব মিলে একাকার। মানে এখন ডাইরেক্টলি কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে কথা বলা শুরু করেছে। এটা যদি খুব তাড়াতাড়ি সমাধান করা না যায় বা এক জায়গায় আরানো না যায়, তাইলে এটা খারাপ পরিণতির দিকে যাবে। ক্ষমতার লোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কেউ, তাহলে সংঘাত বাড়তে পারে। এটা আমরা চাই না, কারণ যদি কেউ খুন হয়, দেশের মানুষ, আমাদের ভাই, আমাদের ছেলে, তারা খুন হচ্ছে, তো দেশে কোনো ফায়দা তো হলো না। এর জন্যে শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালে কেবল বিচার সংস্কারে বাধাগ্রস্ত হবে না, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। এই শঙ্কা থেকে শান্তির পথ খোঁজার আহ্বান তাদের। যেহেতু আমরা একটা ব্যবস্থা নির্মাণের প্রক্রিয়া আছি, এই মুহূর্তে আমাদের যথাসম্ভব ন্যূনতম ঐকমত্য রক্ষা করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণটা মসৃণভাবে করতে পারি। আমরা যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতকে প্রধান করে তুলি ঐকমত্যের বদলে, তাহলে এর সুযোগ কিন্তু নেবে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি নানা পৃষ্ঠপোষকরা। এই মুহূর্তে এই কাদা ছড়াছড়ি করলে দেশের প্রতি আপনি জাস্টিস করছেন না, দেশকে ভালোবাসে সেটা বলতে পারছেন না, বরঞ্চ এইটা করলে দেশের ক্ষতি হবে। সেই বিবেচনায় আমি তাদেরকে বলবো, এটা পরিহার করে যে বিতর্ক রাজনৈতিক আছে সেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি করেন, গায়ের জোরে কোনো কিছু নিষ্পত্তি করবার চেষ্টা বাদ দেন। তারা মনে করেন এবার রাজনীতিবিদরা ব্যর্থ হলে গেড়ে বসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যা বহুদিনের জন্য পিছিয়ে দিবে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশের স্বপ্ন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, কখনো ক্ষমা করা যাবে না তাকে। এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন প্রতিশ্রুত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিএনপি। সবুজ বিপ্লবে অম্লান এই স্লোগানে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। উদ্বোধনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয়, বিগত 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না। জানান, শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনোই মাফ করবে না কাউকেই। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে
প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেন, জামাত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবো না, ৭১-এর রাজাঘাটার দেশ চালাইবো, আর এটা আমরা মানবো, এ বেঁচে থাকতে হবে নাকি? অসম্ভব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। স্বাধীনতার পক্ষ বিপক্ষকে অস্ত্র বানিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করতে চায় না বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি সেখানে বলেন, পতিত স্বৈরাচারকে রুখতেই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা। কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই। আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে, রক্তদানকে। কক্সবাজারে সত্য উন্মোচন করায় এনসিপির কর্মসূচি এবং তাদের কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু কোনো বাধায় তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির কবর রচনার ঘোষণা দেন দলটির অন্যান্য নেতারা। প্রথমবারের মতো কেন্দ্রীয় সব নেতা চট্টগ্রামে, তাই জুলাই পদযাত্রা ঘিরে এনসিপি নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। রোববার সন্ধ্যায় বন্দরনগরীতে পদযাত্রা শুরু করে দলটি। জুলাই আন্দোলনের উত্তাল এলাকা বহদ্দারহাট থেকে এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন দলের প্রধান নাহিদ ইসলাম। কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। পদযাত্রা শেষে নেতারা যোগ দেন ১৬ শহর বিপ্লব উদ্যানের পথসভায়। সেখানে নেতারা ঘোষণা দেন, চট্টগ্রাম থেকে রচিত হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতির কবর। যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তাদের সেকেন্ড হোম বানিয়েছে। ১০,০০০ টাকার প্রজেক্ট কোন ফাঁকে ৫০,০০০ হয়ে যায়, বাংলাদেশের মানুষ তার জবাব চায়। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে। এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, কক্সবাজারে নাসির পাটোয়ারি সত্য উন্মোচন করায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বাধাই থামানো যাবে না তারুণ্যের শক্তিকে। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। এই সময় চট্টগ্রামকে ঘিরে এনসিপির ভবিষ্যৎ ভাবনার কথাও বলেন নাহিদ ইসলাম। নানান বড় শক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ
এর আগে দুপুরে দলটি পদযাত্রা করে পাহাড়ি শহর রাঙামাটিতে। সেখানে শিল্পকলা থেকে শুরু হয়ে পদযাত্রা যায় বনরূপা বাজারে। পরে পথসভায় পাহাড়ে ঐক্যের ডাক দেন নাহিদ ইসলাম। আমরা জাতি বিদ্বেষ ধর্মবিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি সৌহার্দ্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই। পদযাত্রা শুরুর আগে সকালে চট্টগ্রামে জুলাই শহীদ স্বজনদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে রোববার দিনভর আলোচনা হলেও ঐক্যমত্যে আসতে পারেনি দলগুলো, যার ফলে নতুন একটি প্রস্তাবনা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কোনো দল। জুলাই সনদ চূড়ান্ত করতে দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। 15তম দিনে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে হয় আলোচনা। তত্ত্বাবধায়ক ইস্যুতে দিনভর কথাবার্তা হলেও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত, তাই দেয়া হয় নতুন প্রস্তাব, যা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার। সেখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু দেয়ার শুড বি রিপ্রেজেন্টেশন ফ্রম অল দি পার্টিস। এই সরকারের নাম হওয়া উচিত নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। এইটা আমাদের আজকেও আমরা বলেছি। আমরা একইভাবে বলেছি এইখানে এই সরকার তৈরি করা বা সার্চ করার জন্য যে সময়টা নেওয়া হয় সেটা বিবেচনা করা দরকার। 30 দিন না 15 দিন, এটা একটু টাইম কমানো দরকার বলে আমরা মনে করি। মোট 5 জনের একটি বাছাই কমিটি হবে এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনার ক্ষেত্রে বাকি যে 3 দল অর্থাৎ সরকার দল, বিরোধী দল এবং তৃতীয় দল, তারা 3 থেকে 5 জন করে নাম প্রস্তাব করবেন। এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়েও একমত হতে পারেননি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়, আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি। প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে। একই ব্যক্তি যদি একাধিক এত পদে থাকেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা সমস্যা, একটা সংকট দেখা দিতে পারে। সেই জন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। কমিশন জানায় সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তা নিয়ে মতামত দেবেন তারা। রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। কমিশন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করেছে, বৈঠক করেছে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। রাজনৈতিক দলগুলোর সাথে সোমবার আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 24 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ হারান সিলেটের সাংবাদিক এটিএম তুরাব। ফরেনসিক রিপোর্টে তার শরীরে 98টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। গুলিতে আঘাতপ্রাপ্ত হয় তার লিভার এবং ফুসফুস। এই ঘটনায় 18 জনের নাম উল্লেখ করে মামলা হলেও গ্রেপ্তার হয়েছেন মাত্র 2 জন। এজাহারভুক্ত অধিকাংশ আসামি এখনও বাইরে থাকায় ন্যায় বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাংবাদিকতা ছিল যার স্বপ্ন, দায়িত্ব যার কাছে অস্ত্র, নতুন জীবনের আশায় বুক বাঁধা এক তরুণ, যার চলার পথ থমকে যায় 24-এর 19 জুলাই। সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব।
গেল বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে ছাত্র জনতার উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মিছিল বের করে বিএনপি। অন্যদিনের মতো সংবাদের খোঁজে সেদিন রাজপথে ছিলেন অনেক সাংবাদিক। এর পাশেই পুলিশের সশস্ত্র অবস্থান। কিন্তু সময় গড়াতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ। কোর্ট পয়েন্ট এলাকায় একের পর এক ছুটতে থাকে ছড়া গুলি। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তুরাব, লুটিয়ে পড়েন মাটিতে। ওই ঘটনায় 18 জনের নামে মামলা হলো। 1 বছরে গ্রেপ্তার হয়েছে শুধু 2 জন। তারা হলেন সিলেটের তখনকার এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ। কিন্তু এসএমপির তৎকালীন ডিসি আসবার আলী সহ এজাহারভুক্ত বেশিরভাগ আসামি এখনো বাইরে। আর পিবিআই হয়ে মামলাটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে। আসবার আলী শেখ, গোলাম দস্তগীর, কোতোয়ালি থানার ওসি মঈনুদ্দিন শিপন এবং বন্দরপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোর রায়ের নেতৃত্বে একমাত্রই 98টা করে স্পিন্টারে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ব্যুরো চিফ এবং দৈনিক জালালাবাদী স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা করা হয়েছিল। আসলে বিচার কার্যটা সেরকম দ্রুত গতিতে আগায়নি। আমরা এই প্রত্যাশা করব এবং এই দাবি করব যাতে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হয় এবং তুরাবের হত্যাকারী যারা তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়। মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান শহীদ তুরাবের মা। আর সঠিকভাবে আল্লাহর বিচার হানিত আমি মরবার আগে তার বিচার দেখতাম। মৃত্যুর মাত্র 2.5 মাস আগে লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন সাংবাদিক তুরাব। দেশটিতে যাওয়ার প্রায় সব প্রক্রিয়া এগিয়েও রেখেছিলেন, কিন্তু রক্তাক্ত জুলাই কেড়ে নিয়েছে পরিবারটির সব স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে যাচ্ছে অন্যান্য খবরে। রাজধানীর মিরপুর ডিওএইচএসে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা সদস্য সহ 4 জনকে আটক করেছে মিলিটারি পুলিশ। পরে তাদেরকে সোপর্দ করা হয় পল্লবী থানায়। এই ঘটনায় 8 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। রোববার বিকেল 3:30টার দিকে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করতে যান তারা। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা বাসায় অবৈধ জিনিস আছে এমন কথা বলে ঢুকে ডাকাতি করে মূল্যবান মালামাল সহ পালিয়ে যাওয়ার সময় মিলিটারি পুলিশের কাছে আটক হন 4 জন। আমরা প্রশাসনের লোক, তোমাদেরকে ক্ষতি করবো, কারো যদি ফোন দাও কিছু করো, চিল্লাচিল্লি করবে না, কাকে ডাক দিবে না, কাউকে ফোন দিবে না বলে ওদেরকেও ধমক দিছে, ওদেরকেও ভয় দেখাইছে। ওরাও ভয় পাইছে, কিছু বলে নাই। আলমারির চাবি চাইছে, নাইলে ভাঙে ফেলবে। আলমারির চাবিটা সব দিয়ে দিছে। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। পুলিশ জানায় এই ঘটনায় 8 জন জড়িত ছিল, বাকিরা পালিয়ে গেছে। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও একজন কর্পোরাল পদমর্যাদার সাবেক সেনা সদস্য রয়েছেন। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স। ক্যান্টনমেন্ট এলাকা ওইখানে গিয়ে আর্মি মিলিটারি পুলিশ যারা তাদের হাতে ধৃত হয়। ধৃত হওয়ার পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত 8টার দিকে এই আসামিদের হস্তান্তর করে। আমাদের কাছে মোট 4 জন আসামিকে হস্তান্তর করে। গ্রেফতারকৃতরা আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। 3 বছর পর আবারও চার্জ বাড়ছে 21 বেসরকারি আইসিটিতে। ক্ষেত্রভেদে যা 29 থেকে 63% পর্যন্ত। রপ্তানি আর খালি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে 13টি খাতে পড়ছে এর প্রভাব। বিগডা বলছে বিনিয়োগ আর পরিচালন ব্যয় সমন্বয় করতেই চার্জ বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তবে বৈশ্বিক বাস্তবতায় এই সিদ্ধান্তের বিরোধিতায় ব্যবহারকারীরা। ফখরুল ইসলামের রিপোর্ট। বেসরকারি আইসিডিগুলোতে সবশেষ চার্জ বাড়ানো হয় 2022 সালে। এখন আবারও চার্জ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। রপ্তানি পণ্যের কন্টেইনারে 9 খাতে আর খালি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে বাড়ছে 4 খাতে, যা কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে।
সম্প্রতি ডিপোগুলোতে 15 ধরনের বেড়ে আমদানি পণ্য খালাসের তালিকা দাঁড়িয়েছে 65। বিগডা বলছে ব্যবসার সুযোগ বাড়ায় সেক্ষেত্রে ব্যয় সমন্বয় সম্ভব হবে, তবে বিনিয়োগ আর রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ায় হাত দিতে হয়েছে রপ্তানি আর খালি কন্টেইনারে। কিন্তু এ বিষয়ে ঘোর বিরোধিতা করছে রপ্তানিকারকরা। ইনভেস্টমেন্টের খরচ প্রচুর বৃদ্ধি পেয়েছে, জমির দাম, ইকুইপমেন্ট ক্রয়, লেবার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন সেটা তো আকাশচুম্বী। কিন্তু আমরা যেসব ক্লায়েন্টের কাজ করি তারা কিন্তু তাদের পেমেন্টগুলো পাচ্ছে বিদেশি ডলারে, কিন্তু তারা যখন আমাদেরকে পেমেন্ট করছে তারা কিন্তু বাংলা টাকাতেই পেমেন্ট করছে। তো শুধু ডলারের অবমূল্যায়নের কারণে আমরা যদি হিসাব করি তাহলে বরং আমরা এটা বলতে পারি যে আমাদের 3 বছর আগে যে ট্যারিফ ছিল বর্তমানে ট্যারিফ তার চেয়ে 40-50% কম। চার্জ বাড়ানোর কোনো প্রশ্নই এখন আসে না। দেশের যে পরিস্থিতি, আমাদের যে আন্তর্জাতিকভাবে আমরা যে চাপের মধ্যে আছি, আমাদের রপ্তানিতে যে একটা বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয়েছে, এরকম একটা সিচুয়েশনে আইসিডি তাদের চার্জ বাড়াবে সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আইসিডি সংক্রান্ত নৌ পরিবহন মন্ত্রণালয় আর জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক নীতিতে চার্জ বৃদ্ধির বিষয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আছে। ফলে এ নিয়ে কমিটির হস্তক্ষেপ না থাকায় আছে অসন্তোষও। যদিও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী সেবার জন্য চার্জ নির্ধারণ হয় ডিপো আর শিপিং এজেন্টের মধ্যে দর কষাকষির মাধ্যমে। এটা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দরের বিষয় না, এটা হচ্ছে বিগডা এবং তাদের এই যে ধরেন ডিপো ব্যবহারকারী যারা, তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা তারা নিজেদের মধ্যে ঠিক করে নেবে চার্জ কি হলে ভালো হয় এবং কি হলে যে ব্যবসা বান্ধব হয়। চট্টগ্রামে রয়েছে 21টি আইসিডি, যা দিয়ে দেশের মোট রপ্তানির প্রায় 93% হয়ে থাকে। বিপরীতে আমদানি পণ্য খালাস হয় 20% মতো। এছাড়া এসব অফ ডকের খালি কন্টেইনার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের তুলনায় 12 ভাগ বেশি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।